নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট দল নিয়ে। তো নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া সেকেন্ড ওডিআই ম্যাচটা হেরেছে এবং তারপর নর্মালি ভারতের মতো দল ম্যাচ হারলে সেই নিয়ে ক্রিটিসিজম হবে, প্লেয়ারদের টার্গেট করা হবে, সেটা হচ্ছে। তবে একটা প্লেয়ারকে নিয়ে দেখলাম একটু অতিরিক্ত ক্রিটিসিজম হচ্ছে, নীতিশ কুমার রেড্ডি, যেটা দেখে আমার খারাপ লাগলো। সেই নিয়ে একটু কথা বলবো। তারই পাশাপাশি রিঙ্কু সিং বা বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারদের কি ভারতের ওডিআই টিমে আনা উচিত নয়, সেই নিয়ে একটু আলোচনা করবো। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের পর 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে ভারতীয় দল কীরকম পরিকল্পনা করতে পারে সেই নিয়ে একটু কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমত যদি ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের সেকেন্ড ওডিআই ম্যাচটার কথা বলি, তো সেটার রিভিউ ভিডিও তো দিয়েইছিলাম। তৃতীয় ওডিআই ম্যাচের আগে তাহলে কি ভারতীয় দল কোনো চেঞ্জ করতে পারে? পার্টিকুলারলি আমার মনে হয় না যে চেঞ্জ করা উচিত, কারণ সেরকম অপশান কিছু তোমার স্কোয়াডে নেই। তুমি কাকে নিয়ে আসবে? আর হ্যাঁ, হর্ষদীপ সিংকে আনা যেতে পারে প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায়, সেই একটা চেঞ্জের কথা আলোচনা হতে পারে। তবে হর্ষদীপ সিংকে নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে রিস্ক নিতে চাইবে কিনা সেই প্রশ্নটাও থাকবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি তিলকের মতো প্লেয়ারের ইঞ্জুরি লেগেছে, ওয়াশিংটনের ইঞ্জুরি লেগেছে, সেখানে হর্ষদীপকে নিয়ে বেশি রিস্ক না নেওয়াই ভালো টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। আর একটা বিষয় হচ্ছে যে হর্ষদীপও নতুন বলে শুরু করতে পছন্দ করে, সিরাজও নতুন বলে বোলিং করে এবং হর্ষিত রানা তো নতুন বলে আগুন বোলিং করছে। সেখানে হর্ষদীপকে প্রসিদ্ধের জায়গাতে আনা মানে তুমি হয়তো হর্ষিতকে নতুন বলটা দেবে না, সেটা কি ভালো আইডিয়া হবে? এই সময় হর্ষিত যেরকম নতুন বলে বোলিং করছে সেই হিসেবে গেলে সেখানে প্রসিদ্ধ মিডিলে বল করছে, হিট দ্য ডেক বোলিং করছে, যেটা একটা অন্য রকমের অ্যাডভান্টেজ টিমকে দিচ্ছে। ঠিক আছে, সেটা অন্য কথা, দেখা যাক কোনো চেঞ্জ হয় কি না। বাট আরেকটা বিষয়, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, যাকে নিয়ে একটু ওভার ক্রিটিসিজম হচ্ছে। এটা ঠিক যে নীতিশ কুমার রেড্ডির আদর্শ রোলটা টিমে কি, সেটা নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে। বাট আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট নীতিশ কুমার রেড্ডিকে ট্রাস্ট করছে, তার একটা কারণ হচ্ছে তারা হার্দিক পান্ডিয়ার বিকল্প একটা খুঁজতে চাইছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে হার্দিক পান্ডিয়া একজনই আছে, সেটা হার্দিক পান্ডিয়াই। কারণ ওরকম তুমি ব্যাটসম্যান তো আলাদা, হার্দিকের ব্যাটিং বাদ দিয়ে দিলেও তুমি ওরকম অলরাউন্ডার ইন্ডিয়াতে পাবে না যে নতুন বলে বল করে দিতে পারে, মিডিলে হিট দ্য ডেক বোলিং করতে পারে, ডেথে বল করতে পারে, মানে তুমি তাকে যে কোনো সিচুয়েশনে বলও হাতে তুলে দিতে পারো। সেই এবিলিটি অন্য কোনো ভারতীয় অলরাউন্ডারের নেই। ইভেন তুমি ওয়ার্ল্ডেও যদি দেখো, খুব কম প্লেয়ারই আছে যারা ওই স্কিল সেটটা নিয়ে আসে। আন্দ্রে রাসেল একজন বলতে পারো, বেন স্টোকস, ক্যামেরুন গ্রিন, হার্দিক পান্ডিয়া, মার্কো জনসেনকেও বলতে পারো। ব্যাটিংটা ইম্প্রুভ করেছে, মেনলি সে তো বোলার হিসেবেই স্টার্ট করেছিল, ফলে সেই অ্যাডভান্টেজটা তার আছে। তো ওই টাইপের প্লেয়ার খুব কমই আছে, সেই জন্য এই টাইপের প্লেয়ারগুলোর ডিম্যান্ডও বেশি থাকে। এবার ব্যাপার হচ্ছে নীতিশ কুমার রেড্ডিও কিন্তু প্রপার অলরাউন্ডার, বাট তার বোলিং যদি আমরা দেখি, সে যেরকম বোলিং আর কি ডোমেস্টিকে করেছে, নতুন বলে বেশি ভালো বল করেছে। নতুন বলটাকে সে সুইং করিয়ে দেয়, 129-130 কিলোমিটার গতি সুইং করাচ্ছে, ভালো প্রসপেক্ট। বাট যখনই তুমি নীতিশ কুমার রেড্ডিকে ইন্ডিয়ান টিমে নিয়ে আসছো, যেখানে হর্ষিত রানা, হর্ষদীপ সিং, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরার মতো ফাস্ট বোলাররা আছে, যারা প্রত্যেকেই নতুন বলে বল করতে প্রেফার করবে, সেরকম দুটো ফাস্ট বোলার টিমে থাকলে নতুন বলে তারাই শুরু করবে। নীতিশ কুমার রেড্ডিকে দিয়ে তো তুমি নতুন বলে শুরু করাতে পারবে না। আর মিডিলে বল করার জন্য যতটা ভেরিয়েশন দরকার বা হিট দ্য ডেক বোলিং দরকার, অতটা কিন্তু নীতিশ কুমার রেড্ডির কাছে নেই। সেই কারণে নীতিশ কুমার রেড্ডিকে পুরোপুরি ইউটিলাইজ করা যাবে না। তবে তার বয়স 22, তাকে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে সেই জায়গাতে সে ইম্প্রুভমেন্ট করলে 2-3 বছর বাদে বা 4 বছর বাদে হয়তো সে হার্দিকের প্রপার রিপ্লেসমেন্ট হিসেবে আমাদের সামনে আসতে পারে। সেই ক্ষমতা তার মধ্যে আছে, তাই তাকে ব্যাক করা হচ্ছে। বাট পার্টিকুলারলি আমার মনে হয় 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের প্ল্যানিংয়ে হার্দিক পান্ডিয়া তো থাকবেই। তবে যদি হার্দিকের বিকল্প তৈরিই করতে হয়, দেখো যদি 8-এ হর্ষিত রানা খেলে, সে মেনলি বোলার যে ব্যাট করতে পারে, দেন তোমার 9-10-11 3টে বোলার থাকবে, মানে সেখানে দুটো ফাস্ট বোলার থাকবে। তো তোমার কাছে 3টে এমন কোয়ালিটির ফাস্ট বোলার থাকছে যারা 10-10-10 ওভার করে বল করে দেবে, তোমাকে 30 ওভার কভার করে দেবে। সাথে একজন পিওর স্পিনার থাকবে, তার থেকেও তুমি 10 ওভার এক্সপেক্ট করবে। অক্সর প্যাটেলের মতো লেফট আর্ম স্পিনার থাকবে, সেও তোমাকে 8-10 ওভার বোলিং করে দেবে। সঙ্গে হার্দিক, যেটা অবভিয়াসলি ব্রিলিয়ান্ট বোলিং অ্যাটাক হবে। তবে হার্দিক না থাকলে তুমি হার্দিক লেভেলের প্লেয়ার পাবে না। সেখানে এরকম বিটস অ্যান্ড পিসেস প্লেয়ার এনে লাভ নেই। তার থেকে তুমি প্রপার স্কিল সেটের একটা প্লেয়ার নিয়ে আসো, যে হয়তো ব্যাট হাতে বেশি কন্ট্রিবিউট করতে পারবে, কারণ নয়তো ভারতের টপ 4 সলিড, বাট 5-6-7 কিন্তু উইক লাগবে হার্দিক ছাড়া। শুধুমাত্র কেএল রাহুলের ওপর অনেক বেশি ডিপেন্ডেন্ট লাগছে এই টিমটা। সেখানে তুমি ওয়াশিংটন সুন্দর বা নীতিশ কুমার রেড্ডি, যাদের কিন্তু ব্যাট হাতেও লিস্টের অ্যাভারেজ 30-এর আশেপাশে, খুব একটা ভালো কিন্তু নয়। তার সঙ্গে বল হাতেও তারা যে তোমাকে খুব দারুণ কিছু অফার করে দিচ্ছে সেটা না। ফলে যেটা হচ্ছে, তুমি ব্যাটিংকে উইক করছো, বোলিংকেও এমন কিছু ইম্প্রুভ করছো সেরকমটা না। তো আই থিঙ্ক পিওর ব্যাটসম্যান যারা
বল করতে পারে সেই টাইপের প্লেয়ারদের একটু বেশি সুযোগ সুবিধা দিতে পারে, পার্টিকুলারলি রিয়ান পরাগ, রিঙ্কু সিং, তিলক ভার্মা, এই প্লেয়ারগুলো যারা কিন্তু দরকারে অফ স্পিন করতে পারে, সঙ্গে কিন্তু ব্যাটিংটা তো অবভিয়াসলি গুড এনাফ। এবং পার্টিকুলারলি ওডিআই ফরম্যাটে রিয়ান পরাগ এবং রিঙ্কু সিং তিলক ভার্মার আগে থাকবে, তাদের যা কোয়ালিটি, সেই জায়গাতেই কিন্তু ইন্ডিয়া এই প্লেয়ারগুলোকে ট্রাই করতে পারে, সেটা ইন্ডিয়ার জন্য বেটার হবে। তুমি যদি ব্যাটিংয়ের কথা বলো, রিঙ্কু সিং তার অ্যাভারেজ 50-এর ওপর 52-53-এর অ্যাভারেজ আছে, তার ব্যাটিং নিয়ে কোনো প্রশ্নই নেই। 5 নম্বরে 6 নম্বরে ব্যাট করার জন্য আদর্শ ব্যাটসম্যান। KL রাহুলের সঙ্গে সঙ্গে তুমি লোয়ার অর্ডারে আরেকটা ভালো অপশান পেয়ে যাচ্ছ, তার সঙ্গে সঙ্গে 3-4 ওভারের অফ স্পিন রিঙ্কু করে দিতে পারবে। রিয়ান পরাগের কথা বললে তারও 42-এর কাছাকাছি অ্যাভারেজ, ব্যাটিংয়ে হয়তো রিঙ্কুর থেকে একটু নিচে থাকবে, তবে তার অফ স্পিনটা কিন্তু খুবই সুন্দর। ইজিলি 5 থেকে 6 ওভারের অফ স্পিন বোলিং বা ড্রাই কন্ডিশনে 7-8 ওভারের অফ স্পিন বোলিং কিন্তু দরকারে রিয়ান পরাগ করে দিতে পারবে। সেই একটা অ্যাডভান্টেজ রিয়ান তোমাকে দেবে। সাথে রিয়ান বা রিঙ্কু তারা দুরন্ত ফিল্ডার, নীতিশ কুমার রেড্ডিও দারুণ ফিল্ডার, বাট ওয়াশিংটন সুন্দর অতটা ভালো ফিল্ডার না। তো সেই জায়গাতেই রিয়ান বা রিঙ্কুর মতো প্লেয়ারকে কিন্তু ইন্ডিয়ান টিম তৈরি রাখতে পারে নিচের দিকে ট্রাই করে করে, সেটা হয়তো ভারতীয় টিমের জন্য বেটার হবে। সিক্সথ বোলার তোমার ওরকমই লাগবে যে 3-4 ওভার বল করতে পারে, সেটা এই দুই প্লেয়ার করে দেবে। ব্যাটাতেও অনেক বেশি কন্ট্রিবিউট তারা করতে পারে। তো T20 ওয়ার্ল্ড কাপের পর 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের প্ল্যানিংয়ে পার্সোনালি আমি রিয়ান বা রিঙ্কুর মতো প্লেয়ারকে বেশি খেলতে দেখতে চাই ইন্ডিয়ান টিমে। হার্দিকের একটা ব্যাকআপ তৈরি রাখতে হবে। হ্যাঁ, হয়তো সেটা লাইক টু লাইক হবে না, হার্দিক ফাস্ট বোলিং অলরাউন্ডার, তবে সেই জায়গাতে রিঙ্কু বা রিয়ান এলে ব্যাটিংয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। বোলিং তো অবভিয়াসলি একটুখানি উইক হতে পারে, বাট দেন তারাও গুড এনাফ অপশান। বাকি ভারতকে কিন্তু আরেকটা জায়গাতে আরেকটা প্লেয়ারকে চান্স দিতে হবে, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিতেছিলাম, তার একটা সবথেকে মেন কারণ ছিল বরুণ চক্রবর্তী, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তার যে বোলিং সেটা ওডিআইতেও যথেষ্ট এফেক্টিভ হতে পারে। হ্যাঁ, বলতে পারো যে বেশি খেলালে মিস্ট্রিটা ফাঁস হয়ে যেতে পারে, তবে বরুণ চক্রবর্তী এখন আর 7-8 রকমের বোলিং করে না, 3-4 রকমেরই বোলিং করে, সেগুলোতে অনেক বেশি কন্ট্রোল নিয়ে এসেছে এবং সেটা ব্যাটসম্যানের পড়তে এখনও অসুবিধা হয়। আর সেই জায়গাতেই T20 ওয়ার্ল্ড কাপের পর বরুণ চক্রবর্তীকেও ওডিআইতে সুযোগ দিতে হবে। বরুণ এবং কুলদীপ দুজনকেই সমান সংখ্যক সুযোগ দেখুক কে বেটার করছে, যে বেটার করছে তাকে ওডিআই ওয়ার্ল্ড কাপে নিয়ে যাক। বরুণ চক্রবর্তীর এই প্রাইম টাইমটায় সে 2031-এর বিশ্বকাপ অবধি খেলতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকবে, তার বয়সটাও হচ্ছে। বাট 2027-এর আগে সে যদি তার প্রাইমে থাকে, তুমি চাইবে না সেই প্রাইমটা ওয়েস্ট হোক। এবং সাউথ আফ্রিকান কন্ডিশনে কিন্তু বরুণ অলরেডি ভালো করেছে, এমন কন্ডিশন যেখানে বল যদি খুব একটা স্পিন না হয় কুলদীপ স্ট্রাগল করতে পারে, বাট বরুণ কিন্তু সেই টাইপের কন্ডিশনেও উইকেট তুলে দিতে পারে। তো আই থিঙ্ক বরুণ চক্রবর্তীকেও এবার ধীরে ধীরে কিন্তু প্লেইং 11-এ আনার কথাটা ভারতীয় টিমকে ভাবতে হবে, এবং তারই সঙ্গে ভাবতে হবে যে অক্সর প্যাটেলকে নিয়ে আসার কথা। টিম ম্যানেজমেন্ট KL রাহুলকে 5-এ বা 6-এ খেলায়, 6-তেই বর্তমানে বেশি খেলাচ্ছে। তার কারণটাকে তুমি লোয়ার অর্ডারে KL রাহুলের মতো একটা ভরসাযোগ্য ব্যাটসম্যানকে রাখতে চাইছো। 5-এ KL এলে সেটা KL এর জন্য ভালো, বাট ব্যাপার হচ্ছে KL আউট হয়ে গেলে দেন 6-7 উইক হয়ে যেতে পারে, সেটা একটা ভাবনা চিন্তা। কিন্তু তোমার 5 নম্বরেও কোয়ালিটি ব্যাটসম্যান লাগবে, সেখানে জাদেজা সেইটার জন্য হয়তো আদর্শ নয়। অক্সর প্যাটেল কিন্তু আদর্শ অপশন হতে পারে, যে কিন্তু মিডিলে এসে 5-এ ব্যাট করতে এসে ইজিলি 30 রান বা 40 রান অ্যাড করতে পারে 100-র কাছাকাছি স্ট্রাইক রেটে। মিডিলে স্পিনারদের এগেনস্টেও অক্সর প্যাটেলের খেলাটা ভালো, ফলে এই মুহূর্তে অক্সর হয়তো অ্যাজ এ প্লেয়ার বেশি অফার করবে। তো সেখানে কিন্তু অক্সর প্যাটেল 2027 বিশ্বকাপের আগে ফার্স্ট চয়েস হওয়া উচিত বলে পার্সোনালি আমার মনে হয়। তো আই থিঙ্ক এখন ওডিআইতে ভারত কি করছে সেটার দিকে নজর না দিয়ে, যদি ভাবো প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় জসপ্রীত বুমরা, জাদেজার জায়গাতে অক্সর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডির জায়গাতে হার্দিক পান্ডিয়া, তাহলে কিন্তু দেখতে পাবে যে অনেকটা ইম্প্রুভমেন্ট কিন্তু হবে। ইভেন কুলদীপের জায়গাতে বরুণ এলেও সেটাও কিন্তু ইম্প্রুভমেন্ট হতে পারে। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।